ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি হোম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের ঘুরিয়ে দেখাবো বকখালির সুন্দর সুন্দর সাইট সিন। তবে তার মধ্যে কিন্তু বকখালির নতুন একটা সাইট সিনও আমি ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা, বকখালির সাইট সিন ঘুরতে কতক্ষণ সময় লাগবে, কত টাকা খরচা হবে, টোটো কোথা থেকে ঠিক করবে এবং প্রত্যেকটা সাইট সিনে গেলে পরে কেমন ভিউ দেখতে পারবে, সেখানকার সৌন্দর্য কিরকম, সেটা কিন্তু পুরোটাই আমি তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। তবে টোটো বুক করার আগে টোটোওয়ালা দাদার সাথে তোমরা কোন কোন গুরুত্বপূর্ণ কথাগুলো বলে নেবে যাতে সাইট সিন ঘুরতে কোনো রকম সমস্যা না হয় সেটাও জানিয়ে দেবো। মানে পুরো A to Z কিন্তু ইনফরমেশন থাকছে বকখালি সাইট সিন নিয়ে। তাই আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তবে হ্যাঁ, যারা বকখালির সাইট সিন ঘুরতে চাইছো এবং কম টাকা খরচা করে ঘুরতে চাইছো তাদের কিন্তু আজকের এই ভিডিও ভীষণ কাজে লাগবে। তাই অবশ্যই বলবো নতুন বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য হোম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। বকখালিতে রয়েছে ঘুরে দেখার মতো বেস্ট অনেকগুলো টুরিস্ট স্পট। আর সেই টুরিস্ট স্পট ভ্রমণের জন্য আমি সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। এখন দাঁড়িয়ে রয়েছি বকখালি জীবনসাথী হোটেলের একদম ঠিক সামনে। খুব সুন্দর ভালো একখানা পরিবেশের মাঝখানে এই হোটেল, এবং এখানে কিন্তু মাত্র 400 টাকায় তোমরা রুমও পাবে। তাছাড়াও বন্ধুরা 400 টাকা রুম ছাড়াও তোমরা আলাদা কি কি ফেসিলিটি পাবে তার উপরে, এবং কলকাতা থেকে একদম কম টাকা খরচা করে তোমরা কিভাবে বকখালি ভ্রমণ করবে তার উপরে অলরেডি একটি কিন্তু ভিডিও আমার চ্যানেলে আপলোড রয়েছে। তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো, ভিডিওর লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে এবং আমি কিন্তু এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। আচ্ছা বন্ধুরা, আজকে আমি ঘুরে দেখবো বকখালির আশেপাশের সাইট সিন গুলো। তার জন্য টোটোওয়ালা কাকু তার টোটো নিয়ে চলে এসেছে। কাকুর কাছ থেকে জিজ্ঞেস করবো যে আজকে আমরা কোন কোন টুরিস্ট স্পট গুলো ঘুরে দেখবো। কাকু একটু নিজের মুখে জানিয়ে দিন। লালগঞ্জ সি বিচ আছে, বেজারগঞ্জ আছে, ইকো পার্ক আছে, হেন্ডি আইল্যান্ড আছে, বেনিফিস আছে, কার্গিল সি বিচ আছে। আচ্ছা, অনেকগুলো জায়গা রয়েছে। হ্যাঁ, তার মধ্যে এই যে লালগঞ্জ সি বিচটা আলাদা স্পট, ওটা হচ্ছে আলাদা রেট আমাদের। আচ্ছা, পুরো ব্যাপারটাই আমি তোমাদের জানিয়ে দেবো যে আমি কোথায় কোথায় আজকে যাব, কোন কোন জায়গায় ভিজিট করব, সমস্ত কিছু তো তোমরা জানতে পারবে। তার সাথে আমি কিন্তু এক্সট্রা ভাবে কাকুকে বলেছি আমি লালগঞ্জ সি বিচটা ঘুরে দেখব। তবে বন্ধুরা, লালগঞ্জ সি বিচে কি রয়েছে এবং কেন সেখানে যাব সেটা আমার সাথে থাকলে পরে অবশ্যই তোমরা জানতে পারবে। চলো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকো, আর এখান থেকে আমাদের যাত্রাটা শুরু করা যাক। সবার প্রথমে টোটোর বিষয়টাই ক্লিয়ার করব। বকখালিতে প্রায় বেশিরভাগ সময় টোটো ড্রাইভার দাদাদের সাথে ট্যুরিস্টদের ঝামেলা সৃষ্টি হয়ে থাকে। বকখালিতে যখন তোমরা এসে পৌঁছাবে অনেকেই তোমাদের দেখে বলবে একদম কম খরচায় 200-300 টাকায় খুব সুন্দর করে বকখালির সাইট সিন ঘুরিয়ে দেখাবো। অনেকে হয়তো টোটো সাথে সাথেই বুক করে নেবে, তবে এটা কিন্তু তোমাদের একদম ভুল ডিসিশন হবে। যদিও বা তোমরা কম টাকার কথা শুনে টোটো বুক করে নাও, অবশ্যই টোটো ড্রাইভার দাদার সাথে কিন্তু সমস্ত কিছু কথা ক্লিয়ার করে নেবে। যেমন বকখালিতে লোকমুখে যেসব জায়গাগুলো ভীষণ জনপ্রিয় সেখানে ভিজিট করানো হবে কি হবে না, মোট কতগুলো জায়গা ঘোরানো হবে এবং কতক্ষণ সময় লাগবে। বকখালি সাইট সিন ভ্রমণের সবার প্রথম আজকে টুরিস্ট স্পটে চলে এসেছি। জায়গাটার নাম বলবো না, তোমরা শুধু ভাবো যে আমি কোথায় এসেছি। চারিদিকে শুধু আগে ভিউটা দেখো, দেখতে পেরেছো? পুরো চারিদিকে জঙ্গল, মানে সবুজে ঘেরা, একদম শুধু গাছপালা দেখা যাচ্ছে। এ প্রান্ত থেকে ও প্রান্ত যেদিকেই তাকাবে সেদিকেই শুধু সবুজের ছোঁয়া চোখে পড়বে। প্রকৃতি প্রেমীদের কাছে ভীষণ সুন্দর একখানা জায়গা। তবে অল্প খরচায় অল্প দিনে যদি তোমরা সুন্দরবনের একটা দারুণ ফিল পেতে চাও, অবশ্যই তোমরা বকখালির সাইট সিন ঘুরে দেখে নিতে পারো। সামনের দিকে শুধু রাস্তাটা দেখো, দুদিকে জঙ্গল, মাঝখানে সরু একদম ঢালাই করা রাস্তা। বকখালির আশেপাশের সাইট সিন তো অবশ্যই ঘুরিয়ে দেখাবো, তার সাথে আমি যে কটা জায়গায় ভিজিট করব সেখানে থাকা এবং খাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা সেটাও জানিয়ে দেব। সামনের দিকেই দেখা যাচ্ছে কিন্তু বেশ জঙ্গলের মধ্যে অনেক বড় বড় রয়েছে ট্রলার গুলো, এত সুন্দর লাগছে। চলো সামনের দিকে গিয়ে দেখি আর কি কি আমরা দেখতে পাই।
এখানে আসার পথে কত রকমের যে ভিউ দেখলাম বন্ধুরা, সামনের দিকে তোমাদের এক ধরনের ভিউ দেখালাম, এইখানকার ভিউটা দেখো একদম অন্য রকমের। তবে এখন আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু লালগঞ্জ বা লাল কাঁকড়া সি বিচের ওপরে। এইখানে বন্ধুরা আসার একটি কারণ হচ্ছে এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়া দেখা যায়। আর তাছাড়াও এখন দেখো সমুদ্র কিন্তু পুরো উত্তাল রয়েছে, আর জোয়ারের সময় যেহেতু আমি এসেছি তাই জলটা অনেকটা উঁচুতে চলে এসেছে। এখানে দেখো একটা বিশাল বড় ঝাউবন রয়েছে, এখানে তোমরা চাইলে পরে কিন্তু এসে বেশ খানিকক্ষণ সময় কাটাতে পারো। যারা ফটোশুট করতে চাও আমি বলবো বেস্ট জায়গা কিন্তু। দেখো সমুদ্র যেহেতু উত্তাল তাই জলটা অনেকটা কাছে চলে এসেছে, প্রচুর কিন্তু এই যে শুকনো এরিয়াটা রয়েছে এখানে কিন্তু লাল কাঁকড়া দেখা যাচ্ছে। আমিও বেশ খানিকক্ষণ এখানে সময় কাটাবো, দারুণ লাগছে কিন্তু। লাল কাঁকড়া সি বিচে বেশ সুন্দর সময় কাটালাম। তারপরে আমরা কিন্তু আবারও উঠে পড়লাম টোটোতে আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে যাওয়ার জন্য। তবে বন্ধুরা এখানে অনেক লাল কাঁকড়া দেখে আমার দুই ছেলে কিন্তু ভীষণ খুশি হয়েছিল। যাদের মাথায় কাজের ভীষণ পরিমাণে চাপ, অনেকে আবার বাড়িতে থাকতে থাকতে একঘেয়েমি হয়ে পড়েছে, তারা কিন্তু অল্প খরচায় অল্প দিনের জন্য সুন্দরভাবে ভ্রমণ করতে পারো বকখালি। তবে বকখালি কিন্তু আমার ঘুরে দারুণ লাগলো, কারণ এখানে সমুদ্র, নদী, নালা, সবুজে ঘেরা গাছপালা দিয়ে কিন্তু দারুণ সুন্দরভাবে সাজানো। আমার পার্সোনালি এরকম সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গ্রাম ঘুরতে ভীষণ ভালো লাগে। আশা করছি যারা কংক্রিটের বাড়িতে থাকতে থাকতে একদম বোর হয়ে গিয়েছো তাদের কিন্তু এই গ্রাম্য পরিবেশ দারুণ লাগবে। চলে এলাম আমি কিন্তু আমার পরবর্তী গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছি হেনরি আইল্যান্ডে। তবে বন্ধুরা হেনরি আইল্যান্ডের যে সি বিচটা রয়েছে সেখানে এখনো গিয়ে পৌঁছায়নি। তবে তার আগে হেনরি আইল্যান্ডের যে পুরো এরিয়াটা রয়েছে তার ভেতরে এন্ট্রি করার জন্য এখানে একটা ছোট্ট টিকিট কাউন্টার রয়েছে, যেখান থেকে কিন্তু আমাকে টিকিট কাটতে হয়েছে। আমি তো টিকিটটা কেটে নিয়েছি, মাথা পিছু কিন্তু খরচা পড়লো 10 টাকা করে। আর যেহেতু টোটোটাও আমাদের সাথে পুরো হেনরি আইল্যান্ড সি বিচের কাছে নিয়ে যাবে তাই টোটোর জন্য এক্সট্রা আরো 10 টাকার আমাকে টিকিট কাটতে হয়েছে। এখানেও কিন্তু খুব সুন্দর পরিবেশ। তবে আমি হেনরি আইল্যান্ড সি বিচের কাছে যাব, সেখানেও দেখার মতো অনেক কিছু রয়েছে। এখন গিয়ে টোটোতে উঠে গিয়ে বসবো। টোটো নিয়ে এবারে মেন কথায় আসি। যখন তোমাদের বকখালির আশেপাশের কয়েকটা সাইট সিন ঘুরিয়ে দেখাবে এবং হেনরি আইল্যান্ডে নিয়ে আসবে না, তখন নিশ্চয়ই তোমরা দাবি করবে যে আমাদের হেনরি আইল্যান্ড ঘুরিয়ে দেখাতে হবে। তখন টোটো ড্রাইভার দাদারা বলবে আমাদের প্যাকেজের মধ্যে হেনরি আইল্যান্ড থাকে না, যদি তোমরা হেনরি আইল্যান্ড ঘুরে দেখো তোমাদের এক্সট্রা টাকা চার্জ দিতে হবে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু সুন্দরী কমপ্লেক্সের ভেতরে। এখানে দেখো দেখা যাচ্ছে একটা রেস্তোরাঁ রয়েছে, আর এটা কিন্তু সুন্দরী কমপ্লেক্সের ভেতরে যে থাকার ব্যবস্থা রয়েছে সেইখানকারই রেস্তোরাঁ। আর সুন্দরী কমপ্লেক্সে আসার আরো একটি কারণ হলো এখানে বিশাল বড় কিন্তু একটা ওয়াচ টাওয়ার রয়েছে। দেখে তোমরা বুঝতে পারবে না এটা আসলে ওয়াচ টাওয়ার, তবে এখানে দেখো বাইরের দিকে লেখা রয়েছে বড় করে ওয়াচ টাওয়ার। আর এই হলো ওয়াচ টাওয়ারটা। ওপরের দিকে গেলে পরে চারিপাশের সুন্দর ভিউ কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। পুরো হেনরি আইল্যান্ডটা কিন্তু বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে, আর এর ভেতরে অনেকগুলো কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। মানে ছোট ছোট জায়গার মধ্যে খুব সুন্দর ঘর রয়েছে গার্ডেন এরিয়া নিয়ে, যেখানে তোমরা থাকতে পারবে। তবে এইখানে থাকতে হলে তোমাদের কিন্তু অনলাইনে বুক করতে হবে রুম। আর কোন ওয়েবসাইটে তোমরা রুম বুক করবে সেই ওয়েবসাইটটা কিন্তু আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর এই হেনরি আইল্যান্ডের ভেতরে 162 খানার মতো নাকি ভেরি রয়েছে, যেখানে প্রচুর মাছ চাষ করা হয়। চলো দেখি এখন ওয়াচ টাওয়ারের উপরে যাই, দেখি কি দেখা যাচ্ছে। তবে ওয়াচ টাওয়ারের উপরে উঠতে গেলে বন্ধুরা জুতো খুলে তারপরে উপরে উঠতে হবে। অনেকেই কিন্তু জুতো পরে ওয়াচ টাওয়ারের ওপরে উঠে যাচ্ছে, তবে আমার মনে হয় যেখানে যেটা নিয়ম সেই নিয়মটা মেনেই চলা ভালো। বকখালিতে সারা বছরই টুরিস্টদের আনাগোনা থাকে, তবে বিশেষ করে আমি বলবো বর্ষার সময় বকখালি ভ্রমণ বেস্ট হবে। চলে এসেছি একদম ওয়াচ টাওয়ারের টপ ফ্লোরে। এখানে তোমরা অবশ্যই ভিজিট করবে।
কারণ বন্ধুরা কোনো জিনিস সামনাসামনি দেখা এবং অনেকটা উঁচু জায়গা থেকে চারিদিকের ভিউ দেখার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ রয়েছে। আর ওয়াচ টাওয়ারের ওপরে আসলে পরে এত সুন্দর হাওয়া হচ্ছে, যেটা তো তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো এইখান থেকে কিন্তু পুরো সি বিচটাও দেখা যাচ্ছে, মানে জলের ঢেউগুলোও সম্পূর্ণ বোঝা যাচ্ছে। চারিদিকে সবুজে ঘেরা ম্যানগ্রোভ অরণ্য তোমরা তো দারুণ সুন্দরভাবে দেখতে পারবে এবং এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবে। এই সাইডটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি যে তোমাদের বললাম প্রায় 162 খানার মতো এখানে ভেড়ি রয়েছে, তার মধ্যে থেকে অনেকগুলো ভেড়ি কিন্তু তোমরা দেখতে পারবে। আর ভেড়ির পাশ দিয়ে দেখো খুব সুন্দর কিন্তু ছোট ছোট্ট কটেজ বা ঘরগুলো রয়েছে, যেগুলো কিন্তু থাকার ব্যবস্থা। তবে যেটা বুঝলাম, যাদের পার্সোনাল গাড়ি বা যারা বাইক নিয়ে আসছো তাদের জন্যই বেস্ট হবে এখানে থাকাটা। অনেকেই সকাল সকাল সাইট সিন ঘোরার জন্য বেরিয়ে পড়ে। যারা সকাল সকাল সাইট সিন ঘুরতে চাইছো তারা সাথে কিন্তু শুকনো খাবার এবং জলের বোতলটা অবশ্যই রাখবে। যারা একটু বেলার দিকে সাইট সিন ঘুরবে তারা দুপুরের খাবারটা কিন্তু সুন্দরী রেস্তোরাঁ থেকে খেতে পারো, তবে আগে থেকে অর্ডার করে দিতে হবে। যদি তোমরা সুন্দরী রেস্তোরাঁয় খেতে না চাও তাহলে তোমরা বকখালি মেন মার্কেটের কাছে প্রচুর হোটেল পাবে, সেখানে খেতে পারো। হেনরি আইল্যান্ডের ভেতরে যতদূর টোটো আসতে দেওয়া হয় ততদূর কিন্তু টোটো এসেছে এবং পার্কিং জোনের কাছে টোটোওয়ালা কাকু গাড়ি কিন্তু রেখে দিয়েছে। আর পার্কিং জোনের পাশেই এখানে কিন্তু সুন্দরী কমপ্লেক্সের একটি ছোট্ট কাউন্টার রয়েছে, যেখানে তোমরা চা, কফি, ঠান্ডা জল পেয়ে যাবে। কিছুটা দূর এগিয়ে আসার পরে, মানে হাঁটা পথে এগিয়ে আসলে পরে তোমরা এরকম কাঠের ব্রিজ দেখতে পারবে। যে ব্রিজটা পার করে আমাদেরকে যেতে হবে কিন্তু হেনরি আইল্যান্ডের যে সি বিচটা রয়েছে সেইখানে। তবে কাঠের ব্রিজে ওঠার আগে এখানে দেখো সতর্ক বার্তা রয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে। এখানে যেই সব নিয়মগুলো বলেছে সেইগুলো মেনে চলার চেষ্টা করবে। কাঠের ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, কিন্তু চারিদিকের ভিউটা দেখেছো কি অসাধারণ লাগছে। এর আগের বার আমি যখন এসেছিলাম তখন কিন্তু কাঠের ব্রিজের নিচে যে মাটিটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই শুকনো ছিল, মানে হালকা কাদা মাটি ছিল। এখন দেখো পুরো কিন্তু জলে ভরে গিয়েছে, দেখতে ভালো লাগছে। তবে যেই সব জায়গাগুলোতে শুকনো রয়েছে সেই সব জায়গায় প্রচুর কাঁকড়া দেখলাম। সামনের দিকে জলের ঢেউ মনে হচ্ছে এখন প্রচুর রয়েছে, তাই জলের ঢেউয়ের আওয়াজটা এখানে আমি শুনতে পাচ্ছি। মূলত পুরো বকখালি লাল কাঁকড়ার জন্য ভীষণভাবে বিখ্যাত। তবে শুধু যদি আমি হেনরি আইল্যান্ডের কথা বলি, হেনরি আইল্যান্ড বর্ষাকালে কিন্তু সুন্দর রূপ ধারণ করে থাকে। এদিকে জলের ঢেউটাও প্রচুর থাকে। তবে অনেকে শীতকালে আসতেও পছন্দ করে, কারণ হেনরি আইল্যান্ডে শীতকালে প্রচুর পরিযায়ী পাখির দেখা পাওয়া যায়। এবারে তোমরাই ঠিক করতে পারো শীতকালে আসবে না বর্ষাকালে আসবে। এই সুন্দর জায়গাটার ভিউ দেখেছো? হ্যাঁ, এটা কিন্তু হেনরি আইল্যান্ড। মনে হচ্ছে বিদেশে কোথাও চলে গেছি, তাই মনে হচ্ছে তো। তবে বন্ধুরা দেখো, এই দিকটা দেখলে তোমরা বুঝতে পারবে পুরো কিন্তু গাছ দিয়ে ভর্তি। আর এই সাইডেও রয়েছে তেমনি একই ধরনের গাছ। গাছগুলো ঠিক একের ওপরে এক এমন ভাবে আছে যে এখানে মনে হচ্ছে যেন গাছ দিয়েই তোমাদেরকে গেট বানানো। আর সেই গাছের গেট আমাদের কিন্তু স্বাগত জানাবে হেনরি আইল্যান্ডের সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। জলের ঢেউ প্রচুর রয়েছে, আওয়াজটা শুনতে পাচ্ছ তো? অনেকটা দূর থেকেই শুনতে পাচ্ছিলাম এই জলের ঢেউয়ের আওয়াজ। ফাইনালি এখন আমি কিন্তু হেনরি আইল্যান্ডের সমুদ্র সৈকতের ওপরে দাঁড়িয়ে রয়েছি। চারিদিকের ভিউ দেখেছো? জলের স্রোত কিন্তু প্রচুর রয়েছে, তেমনি কিন্তু জলের গর্জন শুনতে বেশ ভালো লাগছে। তবে বন্ধুরা, যদি তোমরা কেউ মাথায় এনে থাকো যে আমরা হেনরি আইল্যান্ডে এসে সমুদ্র সৈকতে স্নান করব, মজা করব, তাহলে তোমরা বন্ধুরা এই কথাটা কিন্তু মাথাতেও এনো না। কারণ হেনরি আইল্যান্ডে যে সমুদ্র সৈকতটা রয়েছে এখানকার বালিটা কিন্তু চোরা বালি, মানে যেখানে দাঁড়াবে সেখান থেকে কিন্তু নিচের দিক থেকে বালিটা টেনে নেবে তোমাদেরকে, যার কারণে স্নান করার জন্য একদম উপযুক্ত নয়। তবে বন্ধুরা, এই জায়গাতে তোমরা বেশ খানিকক্ষণ কিন্তু সময় কাটাতে পারো, খুব ভালো লাগবে। আমার তো বেশ ভালো লাগছে, আমিও আমার বাচ্চাদের নিয়ে বেশ খানিকক্ষণ এখানে সময় কাটাবো, একটু ফটোশুট করবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাব।
চলে এসেছি আমার পরবর্তী গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে। এই জায়গাটিকে বন্ধুরা বেনিফিশও বলে। এখানে আসলে পরে তোমরা কেমন ভিউ দেখতে পারবে। দেখো আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু বেশ অনেক বড় বড় ট্রলার তোমরা দেখতে পারবে, যেটা আমিও দেখতে পাচ্ছি। শুধু একটাই নয়, দেখো এদিক দিয়ে লাইন দিয়ে পর পর কিন্তু বড় বড় ট্রলার রয়েছে। এই সাইডের ভিউটা একটু আমি তোমাদের দেখাচ্ছি। এই ছোট্ট ট্রলারে করে কিন্তু মাছ ধরে আনা হয়েছে, সেই জাল থেকে কিন্তু মাছগুলো ছাড়ানোর কাজ চলছে। এইগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তবে এই যে বড় বড় ট্রলার গুলো দেখতে পাচ্ছ, এই ট্রলারের মধ্যে কিন্তু 10 থেকে 12 দিনের জন্য মানে মাছ ধরার জন্য যেসব প্রয়োজনীয় জিনিসগুলো দরকার পড়ে সেই জিনিসগুলো নিয়ে একদম চলে যায় গভীর সমুদ্রে মাছ ধরতে। মাছ ধরে আনার পরে মাছগুলো কিন্তু এখানেই নামানো হয়। আর সামনের দিকে যেখানে আমরা টোটো করে আসলাম দেখতে পেয়েছিলাম কিন্তু যে মাছের আড়ত হয়, সেই আড়তটাও। তোমাদের কিন্তু এই জায়গাটা ঘুরতেও কিন্তু বেশ ভালো লাগবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর মাছের গন্ধ রয়েছে। জেলে দাদারা তাদের নৌকো নিয়ে গিয়েছিল মাছ ধরতে, আর এখানে দেখো মাছগুলো জাল থেকে ছাড়ানো হচ্ছে। আমি ঠিক চিনতে পারছিলাম না বলে দাদাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন এখানে আমুদি মাছ আর রয়েছে ফ্যাসা মাছ। আর এই জেলে দাদারা কিন্তু পুরো ট্রলারের জিনিসপত্রগুলো নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে, আর মাছের জালগুলো তাদের মতো করে সাজিয়ে নিচ্ছে। কারণ 10 থেকে 12 দিনের জন্যই দাদারা যাবে মাছ ধরতে। আমরা যেহেতু যেসব জায়গায় থাকি সেই সব জায়গায় এইসব জিনিসগুলো সচরাচর দেখতে পাই না, তাই আমাদের কাছে একদম নতুনত্ব, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। এইবারে আসল কথায় আসি। যারা জম্বুদ্বীপ ঘুরতে যেতে চাইছো তাদের কিন্তু ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর কিংবা বেনিফিশেই আসতে হবে, কারণ এইখান থেকেই কিন্তু জম্বুদ্বীপ যাওয়ার জন্য ছোট লঞ্চ এবং বড় লঞ্চ ছাড়া হয়। মোটামুটি যদি তোমরা একসাথে 25 জন থাকো তাহলে কিন্তু অনেক কম খরচায় একটি ছোট লঞ্চ নিয়ে জম্বুদ্বীপ ঘুরতে যেতে পারো, এবং সেইখানে ঘুরে আশেপাশের সাইট সিন ঘুরে সুন্দরভাবে ব্যাক করতে পারো আবার ফ্রেজারগঞ্জে। ফ্রেজারগঞ্জের মৎস্য বন্দরে রয়েছে বিশাল বড় মাছের আড়ত। সেখানে প্রচুর রকমের মাছ স্টোর করা হয়, যেখান থেকে কিন্তু দেশ বিদেশে মাছ সাপ্লাই করা হয়। চলে এসেছি আমার পরবর্তী গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছি কার্গিল সি বিচে। যতগুলো টুরিস্ট স্পট ঘুরে দেখলাম এবং যতগুলো সি বিচ ঘুরলাম, প্রত্যেকটা থেকে কার্গিল সি বিচ কিন্তু একদম অন্য রকমের। কারণ কার্গিল সি বিচে আসলে পরে বন্ধুরা এতটা ভালো লাগবে। চারিদিকে দেখো গভীর সমুদ্র তো দেখা যাচ্ছে, এই সাইডে দেখো এই পাথরগুলো দেখতে কি ভালো লাগছে। এগুলোকে হয়তো বোল্ডার বলে। তবে হ্যাঁ, প্রত্যেকটা সি বিচের থেকে কার্গিল সি বিচ কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। যদি তোমরা কেউ স্নান করতে চাও বা এসে মজা করতে চাও, আমি বলবো তোমাদের জন্য কিন্তু উপযুক্ত হবে। দেখো চারিদিকের ভিউটা আর কতটা ক্লিন চারিদিকে, মানে আকাশের রঙের সাথে সমুদ্রের জলের রং মিলেমিশে একাকার। আরো একটা ভিউ দেখাচ্ছি। দূরে দেখো গভীর সমুদ্রে বড় বড় ট্রলার গুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, দেখতে কি ভালো লাগছে। টোটোওয়ালা কাকু আমাকে নিয়ে চলে এসেছে আমার পরবর্তী গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছে আমি ফ্রেজারগঞ্জে। আর ফ্রেজারগঞ্জের ঠিক আমার ব্যাক সাইডে এখানে দেখো বেশ বড় একখানা কিন্তু মন্দির রয়েছে। এখানে গঙ্গা মা প্রতিষ্ঠিত রয়েছে। তাছাড়া দেখো মন্দিরের একদম ঠিক উপরের দিকে কিন্তু ভোলেনাথের বেশ সুন্দর বড় একখানা মূর্তি রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। তোমরা আসলে পরে অবশ্যই কিন্তু মন্দির প্রাঙ্গণের ভেতরে গিয়ে গঙ্গা মাকে দর্শন করতে পারো। ফ্রেজারগঞ্জে যে মন্দির প্রাঙ্গণটা দেখালাম তার ঠিক উল্টো দিকে কিন্তু পরপর লাইন দিয়ে অনেকগুলো দোকান রয়েছে, যেখানে তোমরা বিভিন্ন ধরনের খাবার দাবার পেয়ে যাবে। আর সামনে কিন্তু আমি দেখতে পেয়েছি ফ্রেজার সাহেবের বাড়ি। দেখো ফ্রেজার সাহেবের বাড়িটা এখন কিন্তু পুরোটাই ধ্বংসপ্রাপ্ত, কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। অল্প একটু শুধু জায়গা জুড়ে রয়েছে ফ্রেজার সাহেবের বাড়ি। তবে হ্যাঁ, যখন এর আগের বার আমি এসেছিলাম, যখন রোডের ওপরে টোটো থেকে নেমেছিলাম, নেমেই কিন্তু সামনের দিকে দেখা যাচ্ছিল পুরো সমুদ্র সৈকত। তবে এইবারে কিন্তু একদম অন্য রকমের ভিউ। আমাকে কিন্তু সমুদ্র সৈকত দেখার জন্য এই বাঁধটা পেরিয়ে ওপরের দিকে যেতে হবে, তারপরে সমুদ্র সৈকতটা দেখতে পারবো।
আগের মতো আর কিছুই নেই, ফ্রেজারগঞ্জ কিন্তু অনেকটা বদলে গিয়েছে। এটা দেখে বেশ ভালো লাগলো। আগে অনেক নোংরা এদিকে ওদিকে পড়ে থাকতো, দেখতেও খারাপ লাগতো। আর এখন দেখো পরিষ্কার পরিচ্ছন্ন একটা সি বিচ, দেখতে কতটা সুন্দর লাগছে। আর ওপর থেকে মানে এই যে বাঁধটা তৈরি করা হয়েছে এর ওপর থেকে ফ্রেজার সাহেবের বাড়িটা কিন্তু দেখা যাচ্ছে। দেখো পুরো কিন্তু গাছ গাছালি দিয়ে ভরে রয়েছে। আরো একটি জিনিস দেখাচ্ছি, আমার উল্টো দিকে সমুদ্র সৈকত তোমাদের তো বললাম, তার ঠিক উল্টো দিকে বাঁধের নিচে এই যে খালি এরিয়াটা রয়েছে, এখানে বর্ষার জল জমে রয়েছে। দেখতে কি সুন্দর লাগছে, মানে দুপাশেই তোমরা দেখতে পারবে জল, আর উঁচু রয়েছে বাঁধ। এই বাঁধের ওপর দিয়ে হাঁটতেও কিন্তু বেশ ভালো লাগছে, কারণ খুব সুন্দর মৃদু হাওয়া বইছে। বকখালি যেমন লাল কাঁকড়ার জন্য ভীষণভাবে বিখ্যাত, তেমনি বকখালি কিন্তু সাদা বালির সমুদ্র সৈকতের জন্য ভীষণভাবে বিখ্যাত। আজকে যে কটা সমুদ্র সৈকত ঘুরে দেখলাম, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সাদা বালির চর তোমরা দেখতে পারবে, দেখতে ভীষণ সুন্দর লাগবে। তবে বন্ধুরা, যারা সাইট সিন ঘুরতে চাইছো না, তারা কিন্তু বকখালি মেন মার্কেট থেকে একটা শেয়ার টোটো ধরে অনায়াসে চলে আসতে পারো ফ্রেজারগঞ্জে। এখানে সুন্দর একটা বিকেল নয় সুন্দর একটা সন্ধে কাটিয়ে যেতে পারো। ফ্রেজারগঞ্জ ঘুরে আজকে কিন্তু বকখালির সাইট সিন ঘোরা আমার কমপ্লিট হলো। এবারে টোটোতে বসে সোজা রওনা দেবো আমি জীবনসাথী হোটেলে, যেখান থেকে আমি টোটোতে উঠেছিলাম। তবে বন্ধুরা, কাকু কিন্তু বেশ সুন্দর করে প্রত্যেকটা জায়গা সময় নিয়ে আমাদের ঘুরিয়ে দেখিয়েছে, এটা আমার খুব ভালো লাগলো। তবে বন্ধুরা, আজকে যে আমি বকখালির সাইট সিন গুলো ঘুরে দেখলাম, এতে কিন্তু খরচা পড়লো 500 টাকা। যেহেতু আমি লালগঞ্জটা এক্সট্রা ভাবে ঘুরে দেখেছি, তার জন্য এক্সট্রা টাকা কিন্তু আমাকে চার্জ দিতে হয়েছে। এবারে তোমরাও যদি বকখালির শুধুমাত্র সাইট সিন গুলো ঘুরে দেখো, তাহলে তোমাদের 500 টাকাই খরচা হবে। আর যদি লালগঞ্জটা এক্সট্রা ভাবে আমার মতো ঘোরো, তাহলে কিন্তু এক্সট্রা টাকা চার্জ দিতে হতে পারে। এবার কত টাকা লাগবে সেটা কাকু তখন কিন্তু তোমাদের জানিয়ে দেবে। এই বিষয়টা আমি বললাম না, কারণ সিজন ওয়াইজ কিন্তু ভাড়াটা কিছু হলেও আপ ডাউন করে, এই কারণে। আচ্ছা, কাকুর সাথে যদি তোমরা বকখালির সাইট সিন ঘুরতে চাও, তাহলে কিন্তু কাকুর কন্ট্যাক্ট নাম্বারটা আমার ভিডিও স্ক্রিনে পেয়ে যাবে। আশা করছি কিছু যদি তোমাদের এক্সট্রা জানা থাকে, তাহলে তোমরা কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে কাকুর সাথে যোগাযোগ করে নিতে পারো। তো বন্ধুরা, বকখালির সাইট সিন ভ্রমণের যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে অবশ্যই লাইক করে দিও। নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে, তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।